আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনাতে কথা বলবো কানাডাতে। আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মেলা হয়, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ফেয়ার হয়, অনেক ফরেন ইভেন্টস এখানে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টসগুলোর অনেক ইভেন্টস থাকে যেগুলো ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেগুলো অর্গানাইজ করে থাকে। সেই পারফরমেন্সগুলো বা সেই ইভেন্টসগুলো কমপ্লিট করার জন্যে সেই অর্গানাইজেশনগুলো গভর্নমেন্ট থেকে অনুমতি নেয়। তো সেই ধরনের কাজের জন্যে এখানে আসার সুযোগ থাকে ওয়ার্ক পারমিট সহ। আর এই ইভেন্টে ঘোরার জন্যে বা দেখার জন্যে বা মেলাতে যোগদানের জন্য আপনার ভিজিটর ভিসা ইজিলি আসতে পারেন। তো ইভেন্টে কাজের সুযোগ বা ওয়ার্ক পারমিট নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। আমাদের পুরো আলোচনাটি শুনবেন, আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন তথ্যগুলো জেনে। তো সেটা আমাদের প্রত্যাশা। ওয়ার্কিং অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স ইন কানাডা, ফাইন্ড আউট ইফ ইউ নিড এ ওয়ার্ক পারমিট। তো আজকে আলোচনাটি ফোকাস করা হয়েছে তিনটি বিষয়কে কেন্দ্র করে। তিনটি বিষয় কেন্দ্র কিভাবে? একটি ইভেন্টের আয়োজন করা হলো, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট বা ফরেন ইভেন্ট কানাডাতে যখন আয়োজন করা হয়, সেই ইভেন্টে যারা ইভেন্টের আয়োজক বা প্রযোজক তারা কানাডাতে আসেন, এসে কানাডা গভর্নমেন্ট থেকে অনুমোদন নেন, নিয়ে তারা সেই ইভেন্টগুলো করার জন্যে প্রস্তুতি গ্রহণ করেন এবং সেই ইভেন্টগুলো করার যত ধরনের কাজ আছে সবগুলো কাজ তারা করা শুরু করেন। এখন বিষয় হলো, এই ইভেন্টটা বাস্তবায়ন করার জন্যে যে ম্যান পাওয়ারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সকল ম্যান পাওয়ারের কাজ কিন্তু ক্যানাডিয়ানদের দিয়ে করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তারা কি করে, অনেক ফরেন ওয়ার্কার যারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে হায়ার করা হয় ইভেন্টের বিভিন্ন টেকনিক্যাল কাজগুলো করার জন্যে। তো এখানে যারা অর্গানাইজ করতেছে বা স্পন্সর করতেছে বা আয়োজন করতেছে তারা একটা গ্রুপ, সেই কাজগুলোকে সুচারুরূপে সম্পূর্ণ করার জন্যে, পারফর্ম করার জন্যে আর একটা গ্রুপ থাকতেছে, ক্যানাডিয়ান নন ক্যানাডিয়ান। আর একটা গ্রুপ হচ্ছে এই ইভেন্টগুলোতে যোগদান করার জন্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তিরা ইনভাইটেড হন। তারা কিন্তু এই ইভেন্টগুলোতে জয়েন করার জন্যে নিজেরা কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে টিকিট করে কানাডাতে আসেন সেগুলোকে দেখার জন্যে। তো এখানে এই জন্যে আমি বললাম যে এখানে তিনটি পক্ষ। তো এই ধরনের ফেয়ারগুলো যখন হয়, সে ফেয়ারের কোনো একটা ইনভাইটেশন কার্ড আপনারা ম্যানেজ যদি করতে পারেন, সেটা রেফারেন্সে ভিজিটর ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো এখানে যারা একদম লেবার শ্রেণী বা ওয়ার্কার শ্রেণীর রয়েছেন তাদের যদি সেই ধরনের ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়, সেটা তো আসলে খুব বেশি গ্রহণযোগ্য হবে না। তো এখানে যারা বিজনেসম্যান, যারা ওই ধরনের বিজনেস করতেছেন বা ইভেন্ট রিলেটেড যে কাজগুলো রয়েছে, ইভেন্ট রিলেটেড যে পারফরমেন্সগুলো রয়েছে, সেই ইভেন্টের একজন ভিজিটর হিসেবে আপনার সাথে যদি বিষয়গুলো যায়, তাহলে আপনি এখানে ইনভাইটেশন নিতে পারেন, সেটা দিয়ে আপনি ভিজিটর ভিসা আবেদন করতে পারেন। তো আজকের আলোচনাতে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ভিজিটর থেকে ওয়ার্কার হওয়ার একটা সুযোগ আছে। তো এই বিষয়গুলো আরও খোলাসা করব মূলত। তো সেই প্রত্যাশা নিয়ে আমাদের আলোচনাটি করা। তো এখন কানাডাতে সামার শুরু হতে যাচ্ছে। এই সামারে কিন্তু অনেক ফরেন ইভেন্টস অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ফরেন ইভেন্টসগুলোতে যোগদান করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিজিটররা আসে এখানে, যার কারণে এই বিষয়গুলি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। It is important for visitors to Canada understand exactly what entry requirements they should meet to participate in the foreign events in different capacities. তো এখানে এই ফরেন ইভেন্টসগুলোতে যোগ দেওয়ার জন্যে, আয়োজক হিসেবে যোগ দেওয়ার জন্যে, পারফর্মার হিসেবে যোগ দেওয়ার জন্যে, ভিজিটর হিসেবে যোগ দেওয়ার জন্যে কী কী রিকোয়ারমেন্টগুলো লাগবে সেগুলো আমাদের মূল আলোচ্য বিষয়। সেগুলো আপনারা অবশ্যই জানবেন, এখনই জানবেন। তো আমি এখানে একটি বিষয় ক্লিয়ার করি আপনাদেরকে। ফরেন ইভেন্ট বলতে কি বোঝায়? The Government of Canada defines a foreign event as an event held by an organization which is located in and conduct business from a country other than Canada. আমি আরও সুন্দরভাবে যদি বিষয়টা খোলাসা করি, এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। দি কলিজন কনফারেন্স ইন টরন্টো, অন্টারিও প্রভিন্সের টরন্টো সিটিতে একটি কনফারেন্সের আয়োজন করে কলিজন কনফারেন্স ইন টরন্টো, যেটার নাম। এটি হোস্টেড করা হয় ওয়েব সামিট নামে একটি অর্গানাইজেশনের মাধ্যমে। এই প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার হচ্ছে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। তো তারা মূলত এখানে আয়োজক। এই আয়োজক সংস্থা কিন্তু কানাডার নন ক্যানাডিয়ান, যার কারণে এটাকে বলা হচ্ছে ফরেন ইভেন্ট। যদি ক্যানাডিয়ান ইভেন্ট হতো তাহলে এটাকে ফরেন ইভেন্ট বলা হতো না, হয়তো বা অন্য কোনো নাম দিয়ে বলা হতো, বা তাদের কোনো লোকাল কোনো ল্যাঙ্গুয়েজ সেখানে ব্যবহার করা হতো। যখনই সেখানে ফরেন ইভেন্ট লাগানো হলো তখনই এটার আয়োজকটা হচ্ছে অন্য কোনো কান্ট্রি উইদাউট কানাডা। তো এই হলো বিষয়। দিস ফরেন ইভেন্ট ড্রজ থাউজেন্ড অফ ইন্টারন্যাশনাল এন্টারপ্রিনার্স, ইনভেস্টর্স অ্যান্ড বিজনেস লিডার্স টু কানাডা অ্যানুয়ালি। তো এই আপনার ওয়েব সামিট যে প্রতিষ্ঠানটি রয়েছে, যাদের মূল হেডকোয়ার্টার হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে, তারা কিন্তু প্রত্যেক বছরই কানাডাতে একটি ইভেন্ট করে থাকে কানাডার বিভিন্ন প্রভিন্সে। তো 2025 সালে 27 থেকে 30 মে তাদের একটি ইভেন্ট হবে, যেটাকে বলা হচ্ছে ওয়েব সামিট ভ্যাঙ্কুভার। তো আমি এখানে জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই ইভেন্টের আয়োজকও বিদেশি, এবং এই ইভেন্টে যারা আপনার ইন্সপেকশন করবেন বা ভিজিট করবেন তারা দেশি বিদেশি মিলে, এবং ম্যাক্সিমামই হচ্ছে ফরেনার। এখন এই ফরেনাররা কীভাবে আসবেন সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম, এখনও বলতেছি, আরও ক্লিয়ার করব। এন্ট্রি রিকোয়ারমেন্ট টু অ্যাটেন্ডেন্স। তো এই ধরনের ইভেন্টগুলোতে যোগ দেওয়ার জন্য যারা আসতে চান তাদের কী কী রিকোয়ারমেন্টের প্রয়োজন রয়েছে। তো এখানে এন্ট্রি যারা করতেছেন তাদের যে 3টি ক্যাটাগরি রয়েছে সেটার আলোকে আমরা কথা বলবো। এন্ট্রি রিকোয়ারমেন্ট টু অ্যাটেন্ডিজ, দোজ সিম্পলি অ্যাটেন্ডিং দি ইভেন্ট অ্যাজ এ গেস্ট অফ ফরেন events in Canada are straightforward. Attendees are technically tourists to Canada. Attendees must simply meet entry requirement for visitor, like obtaining a visitor visa. তো যারা শুধুমাত্র সেই ইভেন্টটাকে এনজয় করার জন্য, দেখার জন্য, তথ্য নেওয়ার জন্য, এখানে বিজনেস অপরচুনিটি খোঁজার জন্য যারা আসবেন তারা হচ্ছে এখানে স্রেফ ভিজিটর হিসেবে আসবেন। শুধু তাদের একটি ইনভাইটেশন লেটার লাগবে ইভেন্ট অর্গানাইজার থেকে। সেই ইভেন্ট অর্গানাইজার সেই আপনার ইনভাইটেশন লেটার রেফারেন্সে তারা এখানে ভিজিট করার জন্য আসবে, এবং তারা অ্যাকচুয়ালি ভিজিট করে চলে যাবে। কিছু মানুষের মধ্যে অন্য কোনো আশা স্বপ্ন থাকলে সেটা দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট কমন ইস্যু হচ্ছে যে তারা এখানে ভিজিটর হিসেবে আসবে, দেখবে, ভিজিট করবে, চলে যাবে। এখন এখানে আয়োজক এবং এই বাস্তবায়নকারী গ্রুপের জন্য কিছু নির্দেশনা রয়েছে, যেগুলোর মধ্যে আপনারাও পড়তে পারেন, এবং সেখান থেকে আপনারা কিন্তু কানাডা একটা প্রোগ্রামে আপনি ঢুকে যেতে পারেন। এন্ট্রি রিকোয়ারমেন্ট ফর ফরেন সার্ভিস প্রোভাইডার্স। তো এখন এখানে যারা আয়োজক, ওই যে আপনি দেখলেন যে আপনারা তো বুঝতে পারলেন যে এই কোম্পানিটার নাম আমি আবার একটু ব্যাখ্যা যাচ্ছি। তার নাম হচ্ছে ওয়েব সামিট। এই যে ওয়েব সামিটের আপনার হেড অফিস হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। তো ডাবলিনেই মূলত এই কোম্পানি এস্টাবলিশমেন্ট। তো তারা এখানে যখন আয়োজন করতে যাবে, তো আয়োজকদের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্ট ফর নন ক্যানাডিয়ান ওয়ার্কিং ফরেন ইভেন্টস ইন ক্যানাডা আর মোর কমপ্লেক্স। Foreign service providers working under contract for foreign events do not need work permits. তো এখানে কিছু যারা এখানে আয়োজক বা প্রযোজক তাদের জন্য কিন্তু এখানে আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না। কোন কোন ব্যক্তিদের প্রয়োজন হয় না? যিনি ইভেন্টের প্ল্যানার্স, যিনি মূলত প্ল্যান করতেছেন এই ইভেন্টটা করার জন্য, এক্সিবিট ম্যানেজার্স, এই ইভেন্টের এক্সিবিট ম্যানেজার, প্রফেশনাল কনফারেন্স অর্গানাইজার্স, ডেস্টিনেশন মার্কেটিং কোম্পানি পার্সোনেল, ইভেন্ট অ্যাকোমোডেশন কনসালটেন্ট। তো এই ইভেন্টে যেহেতু ইকোনমিক্যাল ইস্যুগুলো একটি ফান্ড কোম্পানি ডিল করতেছে, এখানে যেহেতু এটি ক্যানাডিয়ান কোনো প্রতিষ্ঠান না, সুতরাং এখানে এটির আয়োজনের সাথে যুক্ত ইভেন্ট প্ল্যানার্স, ইভেন্ট এক্সিবিট ম্যানেজার, প্রফেশনাল কনফারেন্স অর্গানাইজার, ডেস্টিনেশন মার্কেটিং কোম্পানি পার্সোনেল, ইভেন্ট অ্যাকোমোডেশন কনসালটেন্ট, এই ব্যক্তিরা কিন্তু এখানে এখানে প্রযোজকের ভূমিকা রাখতেছেন। এই জন্য তাদের কিন্তু কোনো ধরনের ওয়ার্ক পারমিট লাগবে না। উইদাউট ওয়ার্ক পারমিটে তারা ইভেন্টের আয়োজন করতে পারতেছেন। এখন বিষয় হলো ফরেন সার্ভিস প্রোভাইডার ওয়ার্কিং আন্ডার কন্ট্রাক্ট টু প্রোভাইড দি ফলোয়িং সার্ভিস। অর্থাৎ এই ইভেন্টটিকে বাস্তবায়ন করার জন্যে এখানে যে অনেক ইস্যুগুলো থাকে, সেই বাস্তবায়নকারী হওয়ার জন্যে যারা ইভেন্টের আয়োজক তাদের সাথে অন্য কোনো কান্ট্রির বা সেই কান্ট্রির যদি কোনো টেকনিক্যাল পার্সনদের কন্ট্রাক্ট থাকে, আমি আরও খোলসা করি যে ধরুন আপনি আয়ারল্যান্ডের এই ব্যক্তিরা কানাডা ইভেন্ট করবে, তাদের এমন কিছু ক্যাটাগরির লোক দরকার যেগুলো বাংলাদেশ থেকে নিতে হবে, পাকিস্তান থেকে নিতে হবে, ইন্ডিয়া থেকে নিতে হবে। তো এখন এই যে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে যে ব্যক্তিগুলো যাবে তাদের অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিট ভিসা লাগবে। এখানে কী ধরনের বিষয় লাগবে, কী ধরনের কাজ তারা করতে পারবে? ইনস্টলিং অর ডিসম্যান্টলিং শোজ, এক্সিবিট, অডিও ভিডিও, staging or show decorating service, lighting, carpet laying, carpentry or electrical work.
তো এখানে যে কাজগুলোর কথা বললাম সেই কাজগুলো করার জন্য এখানে তারা আসতে পারবে, কিন্তু দি ফলোয়িং সার্ভিস ডু নিড ওয়ার্ক পারমিট, কিন্তু এই ক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিটের প্রয়োজন রয়েছে। এখন ওয়ার্ক পারমিটের কথা যখন আসে তখন তো আবার এলএমআইয়ের বিষয় চলে আসে। এই ধরনের কাজের জন্য এলএমআইয়ের প্রয়োজন নেই। হোয়াট kind of work permit is needed for service providers at foreign events in Canada? Non-Canadian service providers at foreign event in Canada typically do not require a LMI or labor market impact assessment. Instead, they qualify for LMI exempt work permit known as the significant benefit work permit. তো ওয়ার্ক পারমিটের যতগুলো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি ক্যাটাগরি হলো সিগনিফিক্যান্ট বেনিফিট ওয়ার্ক পারমিট। তো ওই ইভেন্টগুলোকে বাস্তবায়ন করার জন্যে, সেই ফরেন ইভেন্টকে বাস্তবায়ন করার জন্যে প্রযোজক বা আয়োজক ছাড়া অন্য যারা এখানে সেই ইভেন্টটাকে কমপ্লিট করার জন্যে যে সাপোর্টিং ম্যান পাওয়ারের প্রয়োজন, সেই ম্যান পাওয়ার এখানে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের কোনো আপনার এলএমআই প্রয়োজন হবে না। সেটাকে বলা হচ্ছে সিগনিফিক্যান্ট বেনিফিট ওয়ার্ক পারমিট। একটি আলাদা একটি ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির অধীনে সেই সমস্ত ব্যক্তিরা এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে। টু কোয়ালিফাই ফর দিস এলএমআই এক্সাম ওয়ার্ক পারমিট ইউ মাস্ট মিট 3 রিকোয়ারমেন্টস। এখানে 3টি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। এক নম্বর হচ্ছে ইউ মাস্ট বি ওয়ার্কিং আন্ডার কন্ট্রাক্ট ফর এ ফরেন ইভেন্ট অর্গানাইজার অর এক্সিবিটর। তো এখানে আপনি কিন্তু কোনো কানাডিয়ান কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতেছেন না সেই কাজ করার জন্য, আপনি বাংলাদেশ থেকে সে আয়ারল্যান্ডের কোম্পানির সাথে কাজ করার জন্য আয়ারল্যান্ড থেকেই আপনি পেয়েছেন একটি কন্ট্রাক্ট লেটার, যে এখানে 3 মাস ধরে আপনার এখানে একটা অনেক কিছু রেডি করতে হবে। আপনার সেই ওয়েব সামিট কোম্পানি আপনাকে একটা কন্ট্রাক্ট লেটার পাঠালো, সেই কন্ট্রাক্ট লেটার অনুসারে আপনি কাজ করবেন। কোনো কানাডিয়ান প্রতিষ্ঠান কিন্তু পাঠাচ্ছে না, এই জন্যই আপনি এখানে সেই ইভেন্টটা করলে যেহেতু কানাডার অনেক বেনিফিট হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সিগনিফিক্যান্ট বেনিফিট ওয়ার্ক পারমিট। তো আপনার সেই কন্ট্যাক্ট থাকতে হবে ওই কোম্পানির সাথে। ইউ মাস্ট বি প্রোভাইডিং সার্ভিস লাইক অডিও ভিজুয়াল সার্ভিস অর ইলেকট্রিক্যাল ওয়ার্ক। সব ধরনের সার্ভিসের জন্য কিন্তু না, স্পেসিফিক কিছু সার্ভিস মূলত আপনার বিভিন্ন ইভেন্টের আয়োজনে দেখেন ডেকোরেশনের একটা মেজর কাজ থাকে, সেই ডেকোরেশনে কিন্তু বেশ কিছু ম্যান পাওয়ার থাকে। তো এখানে মূলত আমরা ডেকোরেশন কোম্পানিকে পেমেন্ট করেন, কিন্তু সাপোর্টিং স্টাফরা সেই কোম্পানি থেকে পেমেন্টগুলো নেয়। ইউ মাস্ট বি সুপারভাইজিং অ্যান্ড ডিরেক্টিং লোকাল ফায়ার্স অ্যাট দি ফরেন ইভেন্ট। তো এখানে লাস্ট যে বিষয়টি আরেকটু খোলাসা করা হয়েছে, দি ফাইনাল রিকোয়ারমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। ইউ মাস্ট প্রুভ দ্যাট ইউর রোল ইজ সাবসিডিয়ারি supervisory, that you will be overseeing local labor rather completing all the hands-on work yourself. তো এখানে সুপারভাইজার হিসেবে যারা এখানে কাজ করবে তারা এখানে লোকাল যারা কানাডিয়ান পিপল রয়েছে তাদেরকেও এখানে তারা সুপারভাইজ করতে পারবে। সেক্ষেত্রে তিনি যেহেতু এটা নিজে কাজ করতেছেন না, বলতে সুপারভাইজারে তো নিজেরা সরাসরি কাজ করেন না, তারা মূলত কাজের তদারকি করেন, তত্ত্বাবধান করেন। হ্যান্ডস অন ওয়ার্ক যেহেতু এখানে তিনি করতেছেন না, এই ধরনের কাজগুলো এখানে করতে পারবেন সুপারভাইজার ক্যাটাগরিতে। দিস ইজ বিকজ ফরেন ইভেন্ট অর্গানাইজার অ্যান্ড এক্সিবিটর আর expected to hire Canadian to perform labor on the কনভেনশন ফ্লোর। তো এখানে যখন একটি বিগ আয়োজন করা হয় তখন সেখানে তো ক্যানাডিয়ানরাও এখানে কাজ করে, নন ক্যানাডিয়ানরাও করে। তো যারা সুপারভাইজারি ক্যাটাগরিতে করবে তারা ক্যানাডিয়ানদেরকেও এখানে সুপারভাইজন করতে পারবেন। ইফ ইউ বিলিভ ইউ আর এলিজিবল ফর দিস সিগনিফিক্যান্ট বেনিফিট ওয়ার্ক পারমিট, ইউর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন শুড অ্যাড্রেস all key requirement above the including document like the formal service agreement, your CV, resume and more. তো এখানে আপনার এই যে 3টি কোয়ালিফিকেশনের কথা বলা হলো সেগুলোর আলোকে আপনি যদি কোনো একটা এগ্রিমেন্ট নিতে পারেন কোনো একজন ইভেন্ট ম্যানেজারের কাছ থেকে বা ইভেন্ট প্ল্যানারের কাছ থেকে, তাহলে তো আপনি কী করতেছেন সেটার আলোকে একটি জবের এখানে অপরচুনিটি আসতেছে সিগনিফিক্যান্ট বেনিফিট ওয়ার্ক পারমিটের অধীনে। আপনাকে সিভি বা রিজিউমিটা দিতে হবে, আপনার যে কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, সেটি আপনি এখানে অ্যাড করতে হবে। ভিসা রিকোয়ারমেন্ট ফর ফরেন সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড এক্সিবিটর্স। তো এখানে যারা কানাডার বাইরে থেকে কানাডাতে আসতেছেন তাদের ভিসা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কোন ধরনের ভিসা লাগবে, যারা এখানে টোটালি ঘোরার জন্য, ভিজিট করার জন্য বা বিজনেস ডিল করার জন্য আসবেন তাদের শুধু ভিজিট ভিসা হলেই হবে। যারা এখানে পারফর্ম করার জন্য আসবেন, বলতে এখানে যা ধরেন যে আপনার অনেক আর্টিস্টও থাকতে পারে, তাদের আলাদা ইনভাইটেশন নিয়ে অবশ্যই তাদের এখানে তারা ভিজিট ভিসায় এসে পারফর্ম করতে পারবেন, কিন্তু সব ধরনের কাজেই সবাই পারফর্ম করতে পারবে না। ওই যে লিমিটেড কাজ যেগুলো আছে, যেগুলো যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেভাবে করতে পারবে। এরপরে দোজ হু আর ভিসা এক্সাম মে অ্যাপ্লাই ফর their work permit at the port of entry of Canada. In addition to the work permit, foreign service providers working foreign events
ইন কানাডা উইল নিড ভ্যালিড ভিজিটর ভিসা। তো যারা ফরেন সার্ভিস প্রোভাইড করতেছে, ওই যে যারা আপনার ইভেন্টের আয়োজক, তাদের অ্যাকচুয়ালি ভ্যালিড ভিজিট ভিসা থাকলেও হবে। আর যারা এখানে দর্শক শ্রোতা বা যারা এখানে ঘুরতে আসবেন তাদেরও ভিজিট ভিসা থাকলে হবে। আর হচ্ছে এখানে যারা ওই যে আপনার সিগনিফিক্যান্ট বেনিফিট ওয়ার্ক পারমিটে যারা কাজ করবে, তাদের এখানে ভিজিট ভিসার সাথে আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটে আবেদন করতে হবে। সেই ওয়ার্ক পারমিটটা অবশ্যই নিতে হবে, কালেকশন করতে হবে। আপনি যখন এখানে কানাডাতে ল্যান্ড করবেন, পোর্ট থেকে আপনাকে সেই ওয়ার্ক পারমিটই দেওয়া হবে। তো আজকের আলোচনাটি মূলত আপনাদেরকে একটি বিষয় নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেছি যে কানাডাতে বিভিন্ন যে ইভেন্ট হয় সেখানে কিন্তু 3টি ক্যাটাগরিতে আসার সুযোগ রয়েছে। একটি হলো আপনি নিজে কোনো একটা বিগ ইভেন্টের এখানে আপনি আয়োজক হতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনি এখানে বিগ ইভেন্টের আয়োজক এবং সেই ইভেন্টকে বাস্তবায়নের জন্য টেকনিক্যাল পার্সন হিসেবে, সিগনিফিক্যান্ট বেনিফিট প্রোভাইডার হিসেবে এখানে উইদাউট এলএমআইতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনি কানাডাতে বিজনেস ওপেন করতে চান বা বিজনেস অপরচুনিটি যাচাই করতে চান, কিংবা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে বিজনেস ডিল করতে চান, সেজন্য এখানে আসতে চান, ভিজিটর হিসেবে এখানে আসতে পারেন। তো এই হলো বিষয়, এই বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো। যদি কেউ এই বিষয়গুলো একদম নতুনভাবে জানেন, আশা করছি এখান থেকে অনেকেই উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।